সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপার সাইন কেবলস মুক্তালাপ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, বিশেষ করে কোন দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিদিনই এক একটি ঘটনা ঘটছে এবং সংবাদ মাধ্যমে এক একটি হচ্ছে যে সংবাদ শিরোনাম হচ্ছে আর কি। দেশের পরিস্থিতি বিঘ্ন ঘটছে, বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক বিষয় চরমভাবে খারাপের দিকে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজ আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের সাথে আছেন অত্যন্ত প্রিয় মানুষ, আমার পাশে আছে জনাব মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল বাংলাদেশ। কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো আছি। এবং আমার সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক গাজী কামরুজ্জামান। কামরুজ্জামান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জনাব মাহফুজুর রহমান, আপনি যেহেতু ছাত্র দলের রাজনীতির সাথে একেবারে ওতপ্রোত, যেহেতু বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন, গণমাধ্যমে এই বিষয়গুলোর কথা বলছেন, সেটি হচ্ছে যে দেশের যেই অবস্থা আমরা দেখছি যে প্রতিনিয়তই হচ্ছে যে এক একটি বিষয় এক একটি সংবাদ শিরোনাম হচ্ছে, নির্বাচন নিয়ে কথা হচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন, আপনারা ডিসেম্বরের মধ্যে চেয়েছিলেন, তারপর ফেব্রুয়ারি নাগাদ চলে গিয়েছে আর কি। এখনও সেই নির্বাচন নিয়ে কিন্তু দুমরুজাল হচ্ছে। অনেকগুলো দল বলছে যে এর আগে নির্বাচনই আসবে না, পিআর পদ্ধতি বা অন্যান্য অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছিল। সেই শর্ত থেকে অনেকে আবার সেখান থেকে চলে আসছে, তারা নির্বাচন চাচ্ছে, কিন্তু অনেক ধরনের আবার শর্ত যোগ করতে চাচ্ছে, বা নির্বাচন কিভাবে বানচাল হয় সেটার জন্য দেশি এবং বিদেশি অনেকেই বিভিন্নভাবে হচ্ছে পায়তারা করছে। কি মনে করছেন যে নির্বাচন কি সঠিক সময় হবে এবং দেশের যে পরিস্থিতি এটি কতটুকু হচ্ছে যে বর্তমান সরকার সামাল দিতে পারবে বলে মনে করছেন? দেখুন, আপনি বলেছেন যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দীর্ঘদিন যাবৎ একটা ফ্যাসিস্ট বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এই ফ্যাসিস্ট যখন বিতাড়িত হয়েছে, তারপর কিন্তু একটা স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কথা বলার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং এই ফ্যাসিস্ট বিতাড়িত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনি জানেন, আপনি অবশ্যই বারবার দেখেছেন মিডিয়াতে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী কিন্তু প্রত্যেক স্পটে, যেখানে এই ফ্যাসিস্ট হাসিনার বিতাড়িত করার জন্য যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের ছাত্রদলের যে গুরুত্বপূর্ণ নেতৃত্ব, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু আহত হয়েছে, আপনারা বারবার মিডিয়াতে দেখেছেন। তবুও আমরা এই 17 বছর এই ফ্যাসিস্টের আমলে নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। যদিও আপনার কোটা বিরোধী যে ছাত্র সংগঠন, তাদের মাধ্যম দিয়ে যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল, সেই আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা বাস্তবায়নের জন্য 16 তারিখে আমি নিজেও আমাদের পার্টি অফিসের নিচে এটিএন বাংলাতে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম, যে আজকের থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করবে। সেটা কিন্তু মিডিয়াতে এখনও ভাসে। আপনাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন নিয়ে অবশ্যই গণতান্ত্রিক মুখী মানুষ। এই দেশটা কিন্তু গণতান্ত্রিক দেশ। নির্বাচন হতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়াই হতে হবে। আপনি বলেছেন ধূম্রজাল, অবশ্যই ধূম্রজাল যাদের জনপ্রিয়তা নাই, যারা জনগণের কাছে এখনো যেতে পারে নাই, যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে নাই, শুধুমাত্র তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের সাথে জড়িত বলে আমি মনে করি। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল রাজনৈতিক দলকে তাদের অধিকার নিশ্চিত করার জন্য এবং তাদেরকে এগিয়ে দিয়ে আগামী নির্বাচন সকল দল ঐক্যবদ্ধভাবে যেন নির্বাচনের দিকে এগিয়ে যায়, সেই জন্য জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেক নেতাকর্মীর বক্তব্য আপনারা শুনেছেন, যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন ধারা ছিল, সেই নির্বাচন আমরা চাই। আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কিন্তু বারবার বলেছেন, 31 দফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দফা রয়েছে, যেটা আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে পুনর্প্রবর্তন, এই পুনর্প্রবর্তন যখন হবে, তখন কিন্তু এই ফ্যাসিস্টের জন্ম নেওয়ার আর সুযোগ থাকবে না। অতএব আপনার এই গণতান্ত্রিক যে বাধা, গণতন্ত্রের পথে যে বাধা সৃষ্টি হয়েছিল ফ্যাসিস্ট স্বৈরাচার, তার মূল কারণ ছিল কিন্তু আপনার এই যে আপনার তত্ত্বাবধায়ক যে সরকার, এটা বাতিল করেছিল। তারা একটা অবৈধ কায়দায় সংশোধনী করে তারা বাতিল করেছিল, যার কারণে তারা এই ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছে, আলটিমেটলি কিন্তু অন্য যে গণতান্ত্রিক দলগুলো তারা সুবিধা করতে পারে নাই। তারা তাদের ইচ্ছামতো ভোট কারচুপি করেছে, তারা তাদের ইচ্ছামতো ভোট ডাকাতি করে এককভাবে ফ্যাসিজম কায়েম করে এদেশের নির্বাচন বাস্তবায়ন করেছে। আগামীতে যে গণতন্ত্র চলমান রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে গণতন্ত্রের কথা বলেছে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশের জনগণ যেই দলকে ম্যান্ডেট দিবে, সেই দল কিন্তু সরকার পরিচালনা করবে। এখানে বিএনপির কোনো হস্তক্ষেপ নাই।
বিএনপি কিন্তু সহনশীল রাজনীতি করে। দীর্ঘ 17 বছর এই রাজনীতিকে রাজপথে যখন ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার জন্য রাজপথে থেকেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দল গঠন করেছে তারপর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ধারণ করেই কিন্তু এ দলের নেতাকর্মীরা রাজনীতি চলমান রেখেছে, জনগণের জন্য কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার ঘোষক। এই দেশ যে একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার ঘোষক ছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সারিতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। একটি বিষয় হচ্ছে নিশ্চিত যে স্বাধীনতার মহান ঘোষক, সেটি হচ্ছে যে বলছেন, কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা করেছিল দ্বিতীয় স্বাধীনতা, সেটা কিন্তু অনেকটাই কিন্তু বুলুণ্ঠিত হয়ে গেছে এবং সেই কথা থেকে অনেকে ফিরে আসছে। সেটি শুনে কি আপনাদের কখনো এটি খারাপ লাগেনি যে যে দেশের দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কথা আছে বা এটি একটা অভ্যুত্থান হয়েছে, সেটি কি আপনি দেখুন, আমি আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, দ্বিতীয় এটা স্বাধীনতা না, অভ্যন্তরীণ যে ফ্যাসিস্ট বিতাড়িত করেছে, অভ্যন্তরীণ যে ফ্যাসিজম কায়েম করতে চেয়েছিল একটি দল, পতিত সরকার, আমরা সেইটাকে দুর্বৃত্ত করেছি, বিতাড়িত করেছি এবং আগামীতে গণতান্ত্রিক চর্চা আমরা বজায় রাখতে চাই। অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা বলে থাকি আমরা, বহুদলের যে গণতন্ত্রে চর্চা করার সুযোগ দিয়েছিল, এটাও কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাত ধরে এসছে। আপনি যদি 90-এ ফিরে যান, তাহলে 90-এ যখন স্বৈরাচার পতন হয়েছিল, এই স্বৈরাচার পতনের যে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়েছেন এবং অবশেষে স্বৈরাচারের কিন্তু পতন ঘটেছিল 90-এর আন্দোলনের মাধ্যমে। সেই 90-এর আন্দোলনে যখন ঐক্যবদ্ধ ছাত্র সংগঠন, এখানেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আমানুল্লাহ আমান সাহেব আহ্বায়ক ছিলেন এবং তিনি নেতৃত্ব দিয়েছেন, তাদের ভূমিকা ছিল। যখন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু তখনই রুখে দাঁড়িয়েছে। আগামী তো আপনারা রুখে দাঁড়াবেন, আপনার কাছে আসবো এবং আপনারা অবশ্যই রুখে দাঁড়িয়েছেন এবং দাঁড়াবেন, সেটা আমরা নিশ্চয়ই। গাজী কামরুজ্জামান, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, যেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে বলছে মাহফুজুর রহমান যে নির্বাচন একেবারে সন্নিকটে, নির্বাচনের জন্য তারা আটগাঁট বেঁধে লেগে গিয়েছে, যেখান থেকে যত কিছু আসুক না কেন নির্বাচন তারা দিতেই হবে, এরকম একটি বিষয়। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটছে এবং হচ্ছে প্রশাসন সেভাবে কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে পারছে না, বা তারা সেই রকম হচ্ছে কোনো কিছু হওয়ার পরে সেখানে যাচ্ছে বা সেই জন্য কোনো প্রোটেক্ট তাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। আপনি কি মনে করছেন যে নির্বাচন আসার আগে আরো কি কঠিন আকার ধারণ করতে পারে কি না? সম্মানিত সঞ্চালক জনাব সাইফুল ইসলাম নয়ন ভাই, উপস্থিত ছাত্র দলের সম্মানিত আজকের সহ আলোচক জনাব মাহফুজ ভাই, এই মুহূর্তে যারা আজকের অনুষ্ঠান দেখছেন, সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, আজকের যে নির্বাচনের যে আকাঙ্ক্ষা মানুষের ভিতরে দেখা দিচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের। তো নির্বাচন একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা এবং একটি দেশের ধারাবাহিকতা রক্ষা করা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা, রাজনৈতিক যে ধারাবাহিকতা সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, এর অন্তরায় রয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা, সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা, যেটা আমরা ইতিপূর্বে দেখে আসছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে। কিছু কিছু নির্বাচন হয়তো প্রশ্নবিদ্ধ হয়েছে, যে দল ক্ষমতায় সেই দল মনোপুতভাবে তারই যেভাবে মনে করছে দেশের জনগণ এইভাবে নির্বাচন চায় সেভাবে নির্বাচন করা হয়েছে।
যারা বিরোধী দল ছিল তারা মনে করছে নির্বাচনটা আমাদের মনোভূত হয় নাই, তারা বিরোধিতা করছে। কিন্তু একটা গ্রহণযোগ্যতার ভিতর দিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত একটা ধারাবাহিকতার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশ পরিচালিত হয়েছে। 5ই আগস্টের পর থেকে দেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, সব মিলিয়ে দেশে যে আগামী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, এতে একটা সন্দেহ রয়ে গেছে আচ্ছা, এখনো। আপনার মতো কিন্তু আমি অনেকেই যেটা কিন্তু মনে করি, এরকম কিন্তু অনেকেই কিন্তু এরকম সংকট দেখছে বা এরকম কিছু দেখছে আর কি। অবশ্যই সংকট দৃষ্টি, কারণ আপনার দেশের একটি যদি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে অংশগ্রহণ করে কারা? ভোটাররা। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে তার নিজের ইচ্ছা শক্তি, যে যাকে দলকে পছন্দ করে, যে প্রার্থীকে পছন্দ করে, তার সেই প্রার্থীকে সে তার ভোট দিয়ে তার সমর্থন ব্যক্ত করে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেশের, সমর্থন তো দূরের কথা, কাউকে সমর্থন করে একটা কথা বলার মতো পরিবেশ বর্তমান বাংলাদেশে আমরা দেখতেছি না। যেখানে আমার বাক স্বাধীনতা নাই, যেখানে আমি আমার মতামত প্রকাশ করতে পারতেছি না, যেখানে আমি আমার ইচ্ছা শক্তি প্রয়োগ করতে পারতেছি না, সেখানে আপনি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে আশা করেন? তার তো একটা পরিবেশ লাগবে। আগে আমাদের প্রয়োজন এই পরিবেশ ঠিক করা। দেশের সামাজিক অবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, মানুষের জানমালের নিরাপত্তা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এবং মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে মেলামেশা করতে পারে, সেই জন্য প্রধান কাজ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে হবে। আমাদের যারা মোটামুটি নির্বাচনের মাঠ নিয়ন্ত্রণ করবে, যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে সেভাবে ট্রেনিং করতে হবে, এবং তারা কোনো দলের সমর্থক হবে না। তারা নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে তারা জাস্ট ভোট কেন্দ্রকে নিরপেক্ষভাবে পাহারা দিবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কোনো কারণে যাতে না ঘটে। দুষ্কৃতকারী তো বিভিন্ন জায়গায় থাকে, যে কোনো সময় আমরা কিন্তু এবার কিন্তু 17 বছর পরে কিন্তু একটা ভালো নির্বাচন চাচ্ছে, বা যারাই চাচ্ছে সেটা কিন্তু সেইটার জন্য কিন্তু যে ধরনের প্রস্তুতি থাকার কথা, সেটুকু আপনি কি মনে করছেন? না, আমি যেটা বলি, যিনি নির্বাচনের যে মাঠটা আপনি নিরপেক্ষভাবে তৈরি করবেন, যিনি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের জনগণের স্বার্থে ঢেলে সাজাবেন, বা সেখানেই তো আমাদের প্রশ্ন রয়ে গেছে। দেশের মানুষ আপনি দেখেন, অবশ্যই বিভিন্ন জায়গায় কথা তো বলেন, যেহেতু সাংবাদিক মানুষ, আপনি জানেন বিভিন্ন শ্রেণীর লোকের সাথে কথা বলেন, আপনি দেখবেন দেশের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কেউ আশাবাদী না এই সরকারের অধীনে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। না, এখন হচ্ছে যে আমাদের যেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং বিএনপি চাচ্ছে যে, এবং দেশের অবস্থা যে অবস্থা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কোনো গণতান্ত্রিক দল ছাড়া বা হচ্ছে যারা নির্বাচিত সরকার ছাড়া এই অবস্থার উত্তরণ ঘটানো সম্ভব না। সেটার জন্য তো নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু আমরা যদি সেই নির্বাচনকে যদি আবার পিছিয়ে দিই, তাহলে তো হচ্ছে দেশের অবস্থা যদি নির্বাচন করতে হয়, যদি এই ইয়াতে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয়, তার আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকার গঠন করতে হবে, যার কোনো পক্ষপাতিত্ব থাকবে না। এইরকম একজন তত্ত্বাবধায়ক প্রধান নিয়োগ দিতে হবে, এবং এটা হলো আমার জনগণের ভাষা, আমার ভাষা, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকতে হবে, এবং তিনি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাবেন, দেশের সামাজিক
যে বিশৃঙ্খলা রয়েছে সেটাকে আগে ঠিক করবেন। এই যে এখন তো ভাইয়ে বেয়ে সংঘর্ষ হয়ে যাচ্ছে এমন অবস্থা, একই ঘরের ভিতরেই দুই ভাই দুই ধরনের মতামত, ঘরের ভিতরেই গ্যাঞ্জাম, পাড়ায় মহল্লায় গ্যাঞ্জাম। আজ দেখেন এই চট্টগ্রামের কথা বলেন, যেখানে আমাদের এই যে এই মাহফুজ ভাইয়ের মতো তরুণ ছাত্ররা, এদেরকে গ্রামবাসী দেখলে এক জায়গায় যদি বেড়াইতে যেত, মাহফুজ ভাই আপনি ঠিক করে বলেন বুকে হাত দিয়ে, একজন সাধারণ মানুষ বুকে জড়ায় ধরতো কি ধরতো না ভাই? বলেন যে একটা শিক্ষিত ছেলে আসছে আমার এখানে, বাবা বসো, একটু চা খাও, একটু পানি খাও, এরকম। কিন্তু সাধারণ মানুষ এইভাবে কিন্তু একজন ছাত্রী যে মানে শিক্ষার্থীদের কাছে পেলে এইভাবে কিন্তু বুকে টেনে নিত। চট্টগ্রামে এই ছাত্রছাত্রীরা কিন্তু সেই গ্রামের ওই রকমই ভালোবাসার পাত্র ছিল। কিন্তু এই 2024-এ এসে এই ছাত্রছাত্রীদের ভিতরে, ছাত্রছাত্রীর নামে এদের ভিতরে কিছু মানে দুর্বৃত্ত যেটাকে বলে আর সেটা ঢুকে, এর ভিতরে ঢুকে এই গ্রামবাসীকে অতিষ্ঠ করে ফেলছে। জি জি, সেটি এই অতিষ্ঠ করাতে আজ দেখেন গ্রামবাসী ভার্সেস ভার্সিটির ছাত্ররা গ্যাঞ্জাম, এটা কিন্তু এখন সর্বত্রই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশন আপনি কিভাবে একটা নির্বাচন অনুষ্ঠান করবেন? আমরা তারপর আশাবাদী যে আসলে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সুষ্ঠু নির্বাচন যে আশা করছি। একটা বিরতিতে যাব, আমরা বিরতির পর হচ্ছে যে আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলি আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা যাবো সুপারসেন কেবলস সুন্দর ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে দুজন প্রিয় মানুষ আছেন, কথা বলছিলাম নির্বাচন নিয়ে এবং কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। মাহফুজুর রহমান আছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য, এবং কামরুজ্জামান আছেন রাজনৈতিক বিশ্লেষক। মাহফুজুর রহমান, যেটি হচ্ছে যে আপনি বলছেন যে নির্বাচনের জন্য মানুষ একেবারে তাকিয়ে আছে এবং হচ্ছে যে সেখানে এখানে হচ্ছে যে দেশের বিনিয়োগ অবস্থা খুব খারাপ অবস্থা, বিনিয়োগ নেই, মানুষের মবের রাজনীতি চলছে। এনসিপির নানা ধরনের কর্মকাণ্ড নিয়েও কিন্তু নানা ধরনের সমালোচনা, সেখানে তারাও কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে বলছে যে তারাই সরকার গঠন করবে এবং তারাই প্রায় 300 আসন পাবে, এরকম অনেকগুলো কথা বিএনপি জামাত ইসলাম থেকে বলা হয়েছিল, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু সবাই গত এক সপ্তাহ বা 15 দিন ধরে আমরা দেখতেছি সবাই আপনাদের সাথে সুরের সাথে তাল মিলাচ্ছে আর কি। কি মনে করছেন যে বিএনপির উপরে কি সবাই ভরসা করছে? আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন কিন্তু আমাদের উপরে অবাধে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা, যেখানে 40,000 মামলা, 2 লক্ষ বিএনপির আসামি, অ্যাবসলিউটলি ঘরে ঘরে মামলা। আপনি ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রের সর্বোচ্চ নেতৃবৃন্দ, এমন কোনো নেতা বাকি আছে যাদের নামে মামলা নাই? ডজন ডজন মামলা। আমাদের মহাসচিবের নামে 100-র উপরে মামলা, প্রত্যেক স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটির নামে মামলা। এই মামলা দিয়েছে কারা? ফ্যাসিস্ট হাসিনা। ওই ফ্যাসিস্ট আমলে তার ফ্যাসিজম কায়েম করার জন্যই কিন্তু এই মামলাগুলো দিয়েছে, বিএনপিকে দমন করার জন্য, বিএনপিকে নিপীড়ন করার জন্য, এককভাবে ক্ষমতায় থাকার জন্য। আরেকটি কথা আপনাকে পরিষ্কার করে বলতে চাই, বিরোধী দলে আমরা ছিলাম 17 বছর। আমি নিজেও, আমাকে আসামি করা হয়েছে, আমার নাক ভেঙে দেওয়া হয়েছে পুলিশ দ্বারা। আমি যে অবৈধ কায়দায় যে নির্বাচনটা হলো 2024 সালে 7 জানুয়ারি, 6 জানুয়ারি আমাকে অ্যারেস্ট করা হয়। আমি অবৈধ নির্বাচনের বিপক্ষে মিছিল করেছিলাম। এরকম শুধু আমি না, লক্ষ লক্ষ ছাত্র নেতারা মামলার যে ভার নিয়ে এই দেশে কথা বলতে পারে না, রাস্তায় চলতে পারে নাই, চা খেতে পারে নাই। কোথায় ছিল স্বাধীনতা? বাক স্বাধীনতা হরণ করেছিল এই স্বৈরা শাসন বা ফ্যাসিজম কায়েম করার জন্য। এবং আপনাকে আর একটা কথা বলি, যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের তো গণতন্ত্রের চর্চা করা উচিত। আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের আন্ডারে নির্বাচন করে 2041 সাল পর্যন্ত যে ভিশন দিয়েছিলেন, এটা কি বৈধ ভিশন? জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে, আপনি কত বছর ক্ষমতায় থাকবেন? জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি ভিশন দিয়ে দিলেন 41 সাল পর্যন্ত, এটা কি আপনার ফ্যাসিজম নয়? এখানে সকল রাজনৈতিক দল তাদের রাজনীতি চর্চা করছে। যদি বলেন ফ্যাসিস্ট, যারা হাজার হাজার ছাত্র মেরেছে, গুলি করে ছাত্র হত্যা করেছে, এটা তো নির্মম, এবং এই অপরাধের জন্য তো এই ফ্যাসিস্ট হাসিনাকে দায় নিতে হবে। কিন্তু আপনাদের তো এখন তো যে মবের রাজনীতি চলছে, সেটা তো বিএনপি সেটার সাথে অনেকটা যুক্ত, বা বিভিন্ন সময় তাদের কর্মীদেরকে দেখা যাচ্ছে, সেটার কি দায় এড়াতে পারেন আপনি? দেখুন, আপনাকে আমি পরিষ্কার বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু বারবার বলছেন
দলের যত বড় নেতা হন না কেন, আপনি গুরুত্বপূর্ণ পদের মালিক হন না কেন, আপনি আইন বিরোধী কাজ, দেশ বিরোধী কাজ এবং আইন শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজে যুক্ত হলে আপনাকে আমরা ওন করতে পারবো না। আপনার এই কথায় অনেক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আছে যে দলের আপনি যত ত্যাগী হন না কেন, আপনি দেশনায়ক তারেক রহমান বা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যাই বলি না কেন, চেয়ারম্যান সাহেব যখন বলেছেন যে আপনি গুরুত্বপূর্ণ লোক হইলে আপনাকে ওন করতে পারবো না, তাহলে আপনাকে বুঝতে হবে বিএনপির রাজনীতি সঠিক ট্র্যাকে আছে। এবং আমাদের দলীয় কিছু বিপদগামী নেতৃবৃন্দ 2-4 জন যারা আমাদের এই স্বচ্ছ রাজনীতি গণতান্ত্রিক চর্চার সাথে থাকতে পারবে না, তারা কিন্তু ট্র্যাক থেকে ছিটকে পড়বে। অবশ্যই দলীয় কর্মকাণ্ডে তারা থাকতে পারবে না। তার বাস্তব প্রমাণ হিসেবে আপনাকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল সকল অঙ্গ সংগঠনের প্রায় 5,000 নেতাকর্মীকে অপরাধের কারণে আমরা বহিষ্কার করেছি। অতএব আমরা যে স্বচ্ছ এবং গণতান্ত্রিক পথে হাঁটছি, গণতান্ত্রিক চর্চার দিকে যাচ্ছি, এটা কিন্তু পরিষ্কার। কেউ কেউ তো আবার বলছে যে আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে যে মুদ্রার এপিট আর ওপিট, এরকম অনেক প্রচার করছে আর কি, সেটি কি বলছে? দেখুন, আপনি স্বাধীনতার পর 71-এর পর থেকে যদি আপনি বিএনপিকে বিশ্লেষণ করেন, বিএনপি এই দেশের গণতন্ত্র যতবার হুমকির সম্মুখীন হয়েছে, বিএনপি কিন্তু গণতন্ত্রকে চলমান রাখার জন্য রুখে দাঁড়িয়েছে এবং সেই কালো শক্তিকে সবসময় থাবা দিয়েছে বিএনপি। 71 পর 90 যে স্বৈরাচার পতন, এই আন্দোলনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছে, ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। আপনি দেখেন 1/11-এর পর থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যে ভয়াবহ একটা ফ্যাসিজম কায়েম হয়েছিল এদেশে, এই গণতন্ত্র চর্চার জন্য এদেশের বিএনপির সকল নেতাকর্মী জীবনের রিস্ক নিয়ে, জীবনে হামলা মামলা উপেক্ষা করে তারা কিন্তু রাজপথে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মিছিল চলমান রেখেছে। এবং আপনার এই গণতান্ত্রিক যে প্রোগ্রাম, গণতান্ত্রিক যে চর্চা, এইটাকে ধারাবাহিক রক্ষা করতে গিয়ে ছাত্রদলের অনেক নেতা গুম হয়েছে, খুন হয়েছে, আহত হয়েছে। আপনি 5ই আগস্টের আগ পর্যন্ত যদি দেখেন, জুলাই এবং আগস্ট 142 জন ছাত্র নেতা নিহত হয়েছে ফ্যাসিস্টকে বিতাড়িত করার যে আন্দোলন, এই আন্দোলন 142 আগস্টের পরে তো হচ্ছে যে আপনাদের সেই কৃতিত্ব অনেকে দেখতে চাচ্ছে না, তারা এককভাবে কৃতিত্ব নিতে চাচ্ছে, সেটি দিয়ে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনি যেহেতু মিডিয়ার এবং গণমাধ্যমের লোক, আপনি কিন্তু প্রমাণ আপনাদের হাতে রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অগ্রণী ভূমিকা রেখেছে, এটা সবাই জানে। যারা এই দেশে আবার তাদের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই এবং তাদের জনপ্রিয়তা নাই, এটাও আমি বলতে পারি যে 5ই আগস্টের আগে কিন্তু আমরা কিছু দলের কোনো ভিডিও, কোনো ছবি কিন্তু আমরা গণমাধ্যমে পাইনি আন্দোলনরত অবস্থায়। অতএব যারা 5 তারিখের পরে স্বাধীনতা পেয়েছে, মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছে, এই জন্য তারা ক্রেডিটটা গুপ্তভাবে, গোপনীয়ভাবে তারা দাবি করে। আসলে গুপ্তভাবে কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ এই দেশের মানুষ আর দিবে না। অবশ্যই আপনাকে রাজপথে থাকতে হবে, অবশ্যই আপনার ন্যায়ের পক্ষে থাকতে হবে, অবশ্যই গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, তাহলে মানুষ আপনাকে রিসিভ করবে। আপনি দেখেন 71 পরবর্তী 1978 সালে বিএনপির যাত্রা, বিএনপি কিন্তু আজকে 25 সালে দাঁড়িয়ে আমরা কথা বলছি, 3 বার সরকার পরিচালনা করছে। বাংলাদেশের জনগণ যদি বিএনপির যে আদর্শ বিশ্বাস না করতো, বিএনপির আদর্শ মনোপ্রাণে ধারণ না করতো, তাইলে কিন্তু নির্বাচিত করতো না, সরকার পরিচালনার দায়িত্ব দিত না। অতএব আপনাকে বুঝতে হবে, এদেশের মানুষ, এদেশের আপামর সকল শ্রেণী পেশার মানুষ বিএনপিকে লুফে নিয়েছে। আগামী যে নির্বাচনের কথা আমরা বারবার বলছি, এই নির্বাচন যারা বলছেন যে তত্ত্বাবধায়ক, এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, আপৎকালীন সরকার যাকে বলে, এই সরকারের দায়িত্ব কি ছিল? একটা স্বচ্ছ নির্বাচন দেওয়া। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক সংগঠন স্বৈরাচারী কায়দায় কথা বলছে, স্বৈরাচারী কায়দায়, সেই ফ্যাসিস্ট কায়দায় কথা বলছে। আপনাকে গণতন্ত্র রক্ষা করতে হলে নির্বাচন প্রয়োজন, জনগণের ম্যান্ডেট আপনাকে নিতে হবে। জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয়, জনগণ যদি আপনাকে ভোট দিয়ে সরকার পরিচালনার ম্যান্ডেট দেয়, তাহলে আপনি সরকার আসবেন। আমরা আশা করছি বিএনপি আপনাকে বারবার ওয়েলকাম জানাচ্ছে, আপনি নির্বাচনে আসুন, জনগণের কাছে যান, ভোট ক্রয়, আপনি ভোট আবেদন করুন। জনগণ যখন আপনাকে ভোট দিবে তখন অবশ্যই আপনি সরকার পরিচালনা করবেন। বিএনপিকে যদি সুযোগ দেয় তাহলে বিএনপি সরকার পরিচালনা করবে। এবং নির্বাচন, আপনাদের দলের অনেকেই বলছে নির্বাচন আদায় করতে হয় কিভাবে, সেটাও আপনারা জানেন, কারণ হচ্ছে যে সেটা অনেকে বলছে আর কি। দেখুন, নির্বাচন কিভাবে আদায় করে, আমি আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে আসবো। একটু কামরুজ্জামানের কাছে যাচ্ছিলাম। কামরুজ্জামান, সেটি হচ্ছে যে নির্বাচন হয়তো বা হয়ে যেতে পারে বা হবে, বা এখনো সেটা নিয়ে অনেক জলগোলা হচ্ছে আর কি, কিন্তু এই দেশের যে অর্থনৈতিক অবস্থা, যেটি আপনারা যারা ব্যবসা
সমস্যার সাথে যুক্ত আছেন, যে দেশে 4,500 প্রতিষ্ঠান বলা হচ্ছে যে বন্ধ হয়ে গিয়েছে, এরকম হচ্ছে, বিনিয়োগ নেই দেশে, গত 1 বছরে 1 পয়সা বিনিয়োগ হয়নি দেশের হচ্ছে কোনো শিল্প খাতে আর কি। সবকিছু মিলে এই ধরনের যদি অর্থনৈতিক বঙ্গুর অবস্থা হয় তাহলে দেশের অবস্থা কোন দিকে যেতে পারে, কি মনে করছেন আপনি? শিল্প খাতের বর্তমান যে অবস্থা আপনারা সবাই জানেন, দেশের মানুষও কারণ আমাদের নির্বাচনের সাথে অর্থনীতির সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। আজ সারা বাংলাদেশে কোথাও ব্যবসা বাণিজ্যের কোনো পরিবেশ নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আপনি দেখেন আমাদের প্রধান অর্থনৈতিক উপার্জনকারী যে শিল্প সেটা হচ্ছে গার্মেন্ট শিল্প, যেখান থেকে আমাদের 80% উপরে রপ্তানি আয় হয়। সেই গার্মেন্ট শিল্পের আজকের কি অবস্থা? প্রায় 4,500 প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। 4,500, আপনার হিসাবেই ধরলাম 4,500 প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই 4,500 প্রতিষ্ঠানে কতজন শ্রমিক? হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করছে, বেকার হয়ে গেছে, বেকার হয়ে গেছে। তো এই যে শ্রমিকরা বেকার, এদের অবস্থান এখন কোথায়? এদের অবস্থান, ওরা তো দেশেই আছে, ওদের ইনকাম নাই, ওরা চলবে কিভাবে? 4,500 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই 4,500 ফ্যাক্টরি যদি আজ উৎপাদনে থাকতো, দেশের অর্থনীতি আরো চাঙ্গা হতো, রপ্তানি বৃদ্ধি হতো, রপ্তানি আয় বাড়তো, তাই না? আজ প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে এবং এগুলো যে একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, এই বন্ধ রোধ করার কোন কার্যকরী ভূমিকা আজ পর্যন্ত আমি দেখলাম না। অ্যাবসলিউটলি, এটা অনেকেই কথাগুলো বলছে। জি জি, আজ যে কোন কার্যকরী ভূমিকা, যে ফ্যাক্টরিটা কেন বন্ধ হচ্ছে, কি কারণে বন্ধ হচ্ছে, তোমার কি সমস্যা? অর্ডারের সমস্যা সেটা বলো, তোমার কি টাকা পয়সার সমস্যা বলো। সরকার যেভাবে, সরকারের উচিত কি যে আমার একটা শিল্প, কিন্তু আমরা থাকলে আমার দেশের অর্থনৈতিক, যেটি হচ্ছে যে একটি কথা উঠে এসেছে সেখানে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হচ্ছে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে মাসোয়ারা দেওয়ার কারণে হচ্ছে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেকে বন্ধ করে দিয়েছে। দেখেন, আপনি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলতেছেন, বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া হচ্ছে, মাসোয়ারা দেওয়া হচ্ছে, এই জন্য। সেটার থেকে বড় কথা হচ্ছে, আজ আমরা যারা রাজনীতি করি, আওয়ামী লীগ তো 5ই আগস্ট গেছে বাংলাদেশ থেকে, কোনো নেতা নাই। এখন বাংলাদেশে যারা রাজনীতি করতেছে, রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতেছে, আজ ওনাদের চোখের সামনে ওনাদেরই সমমনা দলগুলো, ওনাদের সহযোগী যে দলগুলো যারা মোটামুটি সমর্থন করতেছে, ভাই যেটা দাবি করছে যে আমরাই করছি, ভাই এই আন্দোলনের, এই 5ই আগস্টের আন্দোলনে যেহেতু মূল আন্দোলনকারী হিসেবে দাবি করে, তো সেহেতু ওনার সাথে এনসিপি বলেন, জামাত বলেন, অন্যান্য শরিক দলগুলো বলেন, তাদের সাথেও কানেক্ট, এটা স্বাভাবিক। আজকে এরকম একটা দল থেকে যদি আমার দেশের সেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানকে যদি উদ্দেশ্য করে তার চোখে চোখ রেখে কথা বলে, তার দিকে আঙ্গুল তুলে কথা বলে, তাকে যদি অকথ্য ভাষায় বকাবকি করে, তাকে যদি অপমানজনক কথা বলে, তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে বলেন আপনি? আর কিসের রাজনীতি আমরা করতেছি? কি রাজনীতি করতেছি যেখানে আমি কেমনে রাজনীতি করবো? আমি যদি আমার আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমি তাকে সম্মানের জায়গায় না রাখি, এই দেশের প্রেসিডেন্টকে কি ভাষায় কথা বলা হচ্ছে? যেহেতু বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, সেটা তোমারও প্রেসিডেন্ট, আমারও প্রেসিডেন্ট, তারও প্রেসিডেন্ট, সবার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের প্রেসিডেন্ট, যত সময় পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন। একজন রাজনৈতিক দলের অভিভাবক হয়ে তিনি কিভাবে এটা মেনে নেন? ওনার তো আমি জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেছি, জনাব তারেক রহমান, ওনার তো উচিত ছিল সম্মানী লোককে সম্মান দাও। মাহফুজুর, আপনি কি মনে করছেন যে আসলে এই মুহূর্তে হচ্ছে দেশের যে অবস্থা, আমার সহযোগিতা যে বললেন তারেক রহমানের সম্বন্ধে উনি বললেন, তারেক রহমান কি বলতে পারে না সম্মানী লোককে সম্মান দিতে হবে? আপনি কি তারেক রহমানের প্রত্যেক বক্তব্য শুনেছেন? আমার প্রশ্ন হলো, জনাব তারেক রহমান এই 17 বছর দেশের বাহিরে, কেন দেশের বাহিরে? এই স্বৈরাচার হাসিনা তাকে তার পাসপোর্টটা রিনিউ করার পর্যন্ত সুযোগ দেয় না, অবৈধ কায়দায় একাধিক মামলা দিয়ে রেখেছে, সাজার মামলা, এখানে আসার সুযোগ দেয় নাই। তারপরেও জনাব তারেক রহমান কিন্তু 5 তারিখের পরে
হিংসাত্মক কোনো বক্তব্য দেননি। বারবার তার বক্তব্যটা শুনবেন, জনাব তারেক রহমান কিন্তু হিংসাত্মক কোনো বক্তব্য দেননি, বরং দেশের মানুষ যেন সুন্দর থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, এই জন্য প্রত্যেক নেতাকর্মী এবং এদেশের জনগণের প্রতি আহ্বান রেখেছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ যেভাবে সাজানোর চিন্তা করেছেন, যে 31 দফা দিয়েছেন, এই 31 দফা যখন এদেশে বাস্তবায়ন হবে, এদেশে কোনো হানাহানি, কোনো মত সৃষ্টি, কোনো কিছু থাকবে না, কোনো মিথ্যাচার, প্রোপাগান্ডা, সাইবার বুলিং কিছুই থাকবে না। উনি যে বলেছেন যে বিনিয়োগের কথা আমি পরিষ্কার বলতে চাই, নির্বাচিত সরকার ছাড়া বৈদেশিক বিনিয়োগ আস্থায় মানে কোনো আস্থা রাখতে পারে না, তারা বিনিয়োগ করে না। আপনাকে স্বীকার করতে হবে যে অবশ্যই নির্বাচিত সরকার দরকার। এখন আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার তা ওই স্বৈরাচার বাতিল করেছে, এখন তো সময় নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্প্রবর্তন করবেন তারেক রহমানের 31 দফার 3 নম্বর যে দফাটা রয়েছে, পুনর্প্রবর্তন করবেন। সেটা তো আপনার একটা নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্ট গঠন করে সেখানে আপনাকে বাস্তবায়ন করতে হবে, তার আগে তো সুযোগ নাই। এখন আপনি বলছেন যে তত্ত্বাবধায়ক নাই, এখন সরকার তো ইন্টারিম সরকার, তো কোনো দলীয় সরকার না, কোনো দল, রাজনৈতিক দল করে নাই তারা। আপনি প্রত্যেক উপদেষ্টা যদি দেখেন, শুধুমাত্র এনসিপির নাহিদ ইসলাম কয়েকজন বাদে আপনার উপদেষ্টার মধ্যে কিন্তু কোনো আওয়ামী লীগের, বিএনপির কেউ নাই, অন্য রাজনৈতিক সংগঠনের নাই। তাহলে আপনি এখানে নিরপেক্ষ ভাবতে পারছেন না কেন? আপনি ইন্টারিম গভর্নমেন্ট যেখানে স্বৈরাচার পালিয়ে গেল, পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? পৃথিবীর ইতিহাসে দেখেছেন কোনো সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিমানে উঠে পালিয়ে চলে যায়? তার অপরাধ কত ভয়াবহ! সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, রাষ্ট্রীয় মারণাস্ত্র দিয়েও তাকে রক্ষা করা যায় নাই। রাষ্ট্রীয় মারণাস্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনী অপব্যবহার কারা করেছে? ওই স্বৈরাচারী সরকার তো করেছিল। জনগণকে যারা নিরাপত্তা দিবে তারা জনগণ বুকে গুলি চালিয়েছে, তারা পঙ্গু করেছে। ভিডিও দেখেছেন না? একাধিক হাজার হাজার জনগণকে গুলি চালিয়েছে নির্মমভাবে, নির্দয়ভাবে। বাংলাদেশের ইতিহাসে এইরকম নির্দয়ভাবে গুলি করা কোনো আন্দোলনে আমরা দেখি নাই। শেষ পর্যন্ত সেই আন্দোলন কিন্তু বাস্তবায়ন হয়েছে, জনগণের বিজয় হয়েছে, ছাত্র জনতার বিজয় হয়েছে, এদেশের মানুষের বিজয় হয়েছে। আপনারা ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ অবশ্যই দেখেছেন। সে পালিয়ে গিয়ে কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। তার হিংসাত্মক মনোভাব, হিংসাত্মক আক্রোশ, যে সে লিস্ট করতে বলেছে বাংলাদেশের যারা এই সরকারকে সহযোগিতা করতেছে, যারা গণতন্ত্রের চর্চা চায়, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা চায়, তাদেরকে লিস্ট করতে বলতেছে। আপনি পালিয়ে চলে গেলেন, দেশের উপর অবিচার করলেন, খুন রাহাজানি চালালেন, এখন আপনি ওই দেশ থেকেও হুমকি দিচ্ছেন। আপনাকে মনে রাখতে হবে, কোনো ফ্যাসিস্ট বা কোনো স্বার্থান্বেষী দল যারা ওই অন্ধকার থেকে ঢিল মেরে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, বাংলাদেশের জনগণ সুযোগ দেবে না, ছাত্র জনতা সুযোগ দেবে না। ছাত্র জনতা কিন্তু দ্বিতীয়বার কোনো স্বৈরাচার জন্ম নিক এটা কখনো চাবে না। এবং ফ্যাসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল ছাত্র সংগঠন, বাংলাদেশের আপামর সকল শ্রেণী জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কাদা ছুড়াছুড়ি থাকবে, বিতর্ক থাকবে, মতাদর্শের বিতর্ক থাকবে, কিন্তু স্বৈরাচারের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, স্বৈরাচারকে কখনো ঠাঁই দিবে না। কামরুজ্জামান ভাই, আমরা শেষ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা যে অবস্থা দেখছি এখন, যে দেশের অবস্থা, সেটি আমরা পরিবর্তন চাই, এবং হচ্ছে যে আমরা চাই যে আরো দেশের যে আছে সেটি একটু ভালো জায়গায় পৌঁছে যাক। কিন্তু আমরা রাজনৈতিক প্রসঙ্গে আমরা সেই দিকে না গিয়ে আমরা হচ্ছে যে সরাসরি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে হচ্ছে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, আমাদের দেশের অবস্থার পরিবর্তন আনতে হবে, এবং নির্বাচন সামনে, এই নির্বাচনের জন্য সকল দলকে সুযোগ দিতে হবে এবং সকলকে অংশগ্রহণ করাতে হবে। শুনুন, দেশের যে বিষয়ে কথা বলবেন না কেন, রাজনীতি চলে আসে। প্রত্যেকটা বিষয়ে আপনি যে বিষয়, ধর্মীয় বিষয়ে কথা বললেও রাজনীতি চলে আসবে। আপনি দেশের যে বর্তমান সিচুয়েশন, বিনিয়োগ আসতেছে না, পুরো 1 বছরে 1 টাকার বিনিয়োগ আসে নাই, অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে দেশে বিনিয়োগ আসার মতো কোনো পরিবেশও নাই, এটা আপনিও জানেন, আমিও জানি, দেশের মানুষও জানে। আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা সঠিক হবে না। শোনেন, একজন ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা করতে পারতেছে না, মা বোন নির্দ্বিধায় চলাফেরা করতে পারতেছে না। দেশের কি অবস্থা! সারা দেশে সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানি, মব সন্ত্রাস, এরে হাতুড়ি দিয়ে পিটায় মারতেছে, ওরে গলা কাটিয়ে নদীতে ভাসায় দিচ্ছে, আরেকজনরে পানির ট্যাঙ্কির ভিতরে হত্যা করে চুবাই রাখতেছে। এই তো দেশের পরিস্থিতি। দেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়,
দেশের মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেতে চায়, দেশের মানুষ সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে চায়, দেশের মানুষ শিল্প কারখানা চালাতে চায়, দেশের উৎপাদন বাড়াতে চায়, দেশের মানুষ সব মিলে এই জন্যই নির্বাচন দরকার। এই জন্যই নির্বাচনটা স্বীকার করেন ফেব্রুয়ারি মাসের মধ্যে জনগণতান্ত্রিক নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু সেটা অবশ্যই হবে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার পরে অবশ্যই দরকার, সেটা অবশ্যই হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন জনগণ মেনে নেবে না। এদেশের জনগণ মনে রাখতে হবে সকল শ্রেণীর জনগণ ঐক্যবদ্ধভাবে একটি ইন্টারিম গভর্নমেন্ট সৃষ্টি করেছে। এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন হবে, একটি নির্বাচিত সরকার যখন আমরা শেষ করতে হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ভাই আপনাদের আমি লাস্ট একটু কথা না প্লিজ আমাদের শেষ করতে হবে। লাস্ট একটু কথা আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি উনি এই অনুষ্ঠান দেখে, আমার অনুরোধ করে স্যার আপনার বয়স হয়ে গেছে, আপনি অনেক আপনি দেশের যেভাবে শান্তি শৃঙ্খলা হয়, দেশটা যাতে ভালোভাবে চলে, দেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, তার একটা পরিবেশ আপনি শেষ সময় এটা একটু করে দিয়ে যান। আমরা আশা করছি খুব দ্রুত এটা একটা ভালো পরিবর্তন হবে। যারা মাহফুজুর রহমান এবং গাজী কামরুজ্জামান, আপনিও তদ্রুপ এই দেশের, আপনি বলেছিলেন এই দেশের সব মানুষের দায়িত্বভার আপনি নিচ্ছেন, আপনিও আপনার জায়গায় সেভাবে অটল থেকে দেশের মানুষ যাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। এবং আমরা শেষ করতে হবে ভাই, আমাদের শেষ করতে যদি কামরুজ্জামান ভাই এবং মাহফুজুর রহমান আপনারা দুজনকে ব্যবস্থা করেন। জি, আমরা অবশ্যই আশা করছি যে আসলে যে আগামী দিনে হচ্ছে যে দেশের যে অবস্থা সেটার অবশ্যই পরিবর্তন হবে। গাজী কামরুজ্জামান এবং মাহফুজুর রহমান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বিশেষ আয়োজন আপনারা সময় দেওয়ার জন্য। আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, সময় স্বল্পতার কারণে পারছি না। অন্য একদিন সময় পেলে আরো এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো, তখন অনেকগুলো বিষয় উঠে আসবে এবং দেশের অবস্থার অনেকটা পরিবর্তন হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে একটি কথা বলা হচ্ছে যেটি হচ্ছে যে অনেকগুলো বিষয় উঠে আসছে, যেটি হচ্ছে আমরা আশা করছি যে কথার ফাঁকে কথা থাকবে বা হচ্ছে যে মতবিরোধ থাকবে, কিন্তু আমরা চাচ্ছি যে সকলে একটা জায়গায় এসে আমরা চাচ্ছি যে সুন্দর একটি বাংলাদেশ এবং সেই বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করা দরকার এবং দলমত ঐক্যমত মিলে সকলকে যদি আমরা যদি একই ছায়ার নিচে, একই পতাকার নিচে, যদি একই ছাতার নিচে আমরা আসতে পারি, তাহলে দেশের অবস্থা নিশ্চয়ই পরিবর্তন হবে। এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।